এক সপ্তাহ পর নূর আর নীলা মিলে আয়াতকে সাজাচ্ছে। আয়াত আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছে। ওর যেন এখনো বিশ্বাস হচ্ছে না ও সত্যি সত্যিই আজ বিহানের বউ হতে চলেছে। ফাইনালি ওর জীবনে সেই কাঙ্ক্ষিত দিনটা এসেছে। ওর ভালোবাসা সফলতা পেতে চলেছে আজ। যদিও এর জন্য কম কষ্ট করতে হয়নি ওদের। এত সহজ ছিল না সবকিছু। তবে এই অবাধ্য সাধন করতে সবচেয়ে বেশি হেল্প করেছে আদিত্য। আদিত্য প্রথমে আয়াতের বাবার সাথে এই বিষয়ে কথা বলে। আয়াতের বাবা প্রথমে রাজি হতে চায়নি, মানা করে দিয়েছিল। আদিত্য তাকে অনেকভাবে বুঝায়, তাকে ভরসা দেয় যে বিহান তার মেয়েকে সবচেয়ে ভালো রাখবে। আদিত্য এটাও বলে যে বিহানের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে চিন্তা করার কিছু নেই। আদিত্য ওর সম্পত্তির 20% বিহানের নামে লিখে দিয়েছে, যদিও বিহান এ ব্যাপারে জানে না। ওর অগোচরেই এটা করা হয়েছে। আর আদিত্য থাকতে বিহানের কখনো কোনো সমস্যা হবে না। এভাবে আরও অনেকভাবে আয়াতের বাবাকে বুঝানোর চেষ্টা করেছে আদিত্য। আবিরও আদিত্যের পক্ষ হয়ে ওর বাবাকে বুঝায়, কারণ আবির বিহানকে অনেক ভালো করে জানে। তাই ওর বিশ্বাস বিহান ওর বোনকে ভালো রাখবে। ওদের কথায় আয়াতের বাবা একটু নরম হলেও পুরোপুরি রাজি হচ্ছিল না। তখন আয়াত অনেক কান্নাকাটি করে। আয়াত ওর বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করে রাজি হতে বলে। মেয়ের এত কষ্ট দেখে শেষমেশ আয়াতের বাবা রাজি হয়ে যান। তবে শরীফা বেগম কিছুতেই এই বিয়েতে রাজি নন। সে কোনোমতেই বিহানের মতো ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবেন না। আয়াতের বাবা অনেকবার বুঝানোর চেষ্টা করেন, তবুও রাজি হন না। আয়াতের চোখের পানিও তার মন গলাতে পারেন না। বরং সে বিহানের ব্যাপারে অনেক খারাপ ভাষায় কথা বলেন। এতে আয়াতের অনেক রাগ লাগে। ওর মা যে এতটা নির্দয় আর স্বার্থপর তা আজ টের পাচ্ছে আয়াত। মনে মনে ভয়ও হয়, যদি বিহান এসব দেখে পিছু হাঁটে যায়, যদি সে আবারও আয়াতের হাত ছেড়ে দেয়, তাহলে কি করবে আয়াত? সে তো আবারও নিঃস্ব হয়ে যাবে। না না, তাহলে আরও বাঁচতেই পারবে না। পেয়ে হারানোর শোক সে বয়ে বেড়াতে পারবে না। তাই হাজার আকুতি মিনতি করার পরও যখন ওর মা রাজি হয় না, শেষমেশ আয়াত ওর মাকে ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যে মা নিজের ছেলে মেয়ের খুশির চেয়ে তার মিথ্যে অহংকারটাই বেশি বড় মনে করে, তার জন্য আয়াত তার ভালোবাসাকে কুরবান করবে না। এত কষ্টের পর ও বিহানকে পেয়েছে, এখন আর হারাতে পারবে না তাকে। তাই আয়াত আবিরের মতো ওর মাকে ছেড়ে আদিত্যর বাসায় চলে আসে। আজ এ বাড়ি থেকেই আয়াত আর বিহানের বিয়ে হবে। খুবই ঘরোয়াভাবে বিয়েটা হবে। আয়াতের ভাবনার মাঝেই ওর সাজ হয়ে গেল। নূর আয়াতের দিকে তাকিয়ে বলল, ওয়াও, আমার কিউটি ননদটাকে একদম পরীর মতো লাগছে। আজকে তো বিহান ভাইয়া চোখই ফেরাতে পারবে না। নূরের কথায় আয়াত লাজুক হাসল। এদিকে আদিত্য বিহানকে ধরে বেঁধে একটু বর সাজানোর চেষ্টা করছে। তবে বিহান এসবে কেমন বিরক্ত হচ্ছে। বিহান বিরক্তিকর কণ্ঠে বলল, ইয়ার এইসব মাঞ্জা না মারলে কি শাদি করন যাইব না? কিচবো পড়াইয়া দিছছ? নিজেরে চিড়িয়াখানার প্রাণী লাগতাছে। আদিত্য বিরক্তির সুরে বলল, তো তুই কি লুঙ্গি পরে বিয়ে করতে চাস? হ, লুঙ্গিতে কি ছমছা? কি সুন্দর একখান জিনিস মাইরি, পরলে মনেই হয় না কিছু পরছি। কত সুন্দর হাওয়া বাতাস পাওন যায়। আরে লুঙ্গিরে তো জাতীয় পোশাক হিসেবে ঘোষণা করন উচিত। ঠিক আছে, তুই বাসর ঘরে লুঙ্গি পরে যাস কেমন? তোর কাজেও আসবে ভালো। আদিত্যের কথায় বিহান একটু লজ্জার পেয়ে যায়। একটু পরে আদিত্য বিহানকে নিয়ে ড্রয়িং রুমে আসে।
ড্রয়িং রুমে সবাই বসে আছে। আয়াতের বাবা এসেছে, ওর মা আসেনি। মি আজাদ এবং তার স্ত্রীও এসেছেন। বিহানের আজ কেমন যেন ইতস্তত লাগছে সবার সামনে। বিহান সোফায় গিয়ে বসতেই আবির বলে উঠল, কিরে বসে পড়লি কেন? আমাকে সালাম কবে কে? জানিস না আমি কোনের বড় ভাই? আমাকে সম্মান কর, পায়ে হাত দিয়ে সালাম কর, না হলে কিন্তু বোন বিয়ে দিব না। আবিরের কথায় সবাই হেসে দিল। বিহান দাঁত কিরমির করে আবিরের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলছে, হালা খাড়া খালি একলা পাইবার দে। হ্যারপর তোরে সম্মান কত প্রকার ও কি উদাহরণ স্বরূপ বুঝাই দিমুনে। এর মধ্যে কাজী সাহেবও চলে এসেছেন। কিছুক্ষণ পরেই নূর আর নীলা মিলে আয়াতকে নিয়ে এলো। বিহান আয়াতের দিকে তাকাতেই তার হার্টবিট 2-3টা মিস হয়ে গেল। আয়াতকে যে আজ কোনো অপসরীর চেয়ে কম লাগছে না। নিজের প্রিয়তমাকে বধূবেশে দেখার চেয়ে মুগ্ধতা বুঝি আর কিছুতেই নেই। নূর আয়াতকে নিয়ে এসে বিহানের পাশে বসাল। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়ানো আরম্ভ করলেন। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত করে ওদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করল। আয়াতের খুশিতে চোখে পানি চলে এলো। শেষমেশ ও বিহানের হয়েছে। আজ থেকে ও বিহানের বউ। ভাবতেই সারা শরীরে ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। আজকে নূরের বাবাও এসেছিলেন। আশরাফ রহমান নূরের বাবার উদ্দেশ্যে বলে উঠলেন, বিআই সাহেব আপনার সাথে আমার কিছু কথা ছিল। নূরের বাবা বললেন, জি বলুন। আসলে আপনি তো আমাদের আত্মীয়, তবে আপনাদের সাথে আরেকটা আত্মীয়তা বাড়াতে চাই। মানে? বুঝলাম না। আপনি হয়তো জানেন না, তবে আবির আর নীলা দুজন দুজনকে পছন্দ করেন। তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত দিন। নূরের বাবা একটু অবাক হয়ে নীলার দিকে তাকালেন। নীলা বেচারি ভয় মাটির নিচে দেবে যাচ্ছে। না জানি ওর বাবা ওর কি অবস্থা করেন। নীলার বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, নীলা, উনি যা বলছেন তা কি সত্যি? নীলা মাথা নিচু করে ভয় ভয় মাথা ঝাঁকাল। মানে সত্যি। নীলার বাবা এবার আশরাফ রহমানের দিকে তাকিয়ে বললেন, দেখুন আমি এই ব্যাপারে কিছু জানতাম না, তাই এমন ঝট করে কোনো কথা বলতে পারছি না। এতক্ষণে আদিত্য নূরের বাবার উদ্দেশ্যে বলে উঠল, বাবা আপনার আমার ওপর যদি ভরসা থেকে থাকে তাহলে নির্দ্বিধায় রাজি হয়ে যান। আবির আমারই ভাই, আর নীলাও আমার ছোট বোনের মতো। তাই বলছি ওরা দুজন সুখে থাকবে। এটার দায়িত্ব আমি নিতে পারি। নূরের বাবা বলে উঠলেন, তোমার ওপর তো আমি সবচেয়ে বেশি ভরসা করি। তুমি আমার নিজের ছেলের চেয়েও বেশি। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি রাজি। তবে নীলার বয়স এখনো কম, তাই এ মুহূর্তে বিয়ের কথা ভাবছি না আমি। অন্তত এইচএসসিটা দিক, তারপর দেখা যাবে। আশরাফ রহমান হাসিমুখে বলে উঠলেন, ঠিক আছে, বিয়েটা না হয় পরেই হোক, তবে আজকে এই শুভদিনে ওদের এনগেজমেন্টটা সেরে ফেলি, কি বলেন? নূরের বাবা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। এদের সিদ্ধান্তে সবাই খুশি হয়ে গেলেন। আবির তো পারছে না লুঙ্গি ডান্স দিতে। এত সহজে সবকিছু হয়ে যাবে ভাবতেই পারেনি ও। মনে চাচ্ছে বাসার ছাদে চিল্লাতে চিল্লাতে উড়াধুরা নাচতে। অতঃপর কিছুক্ষণ পর আবির আর নীলার এনগেজমেন্টও হয়ে গেল। সবাইকে মিষ্টি মুখ করানো হল। রাত 11টার দিকে বিহান আয়াতকে নিয়ে ওর ফ্ল্যাটের সামনে এলো। মি আজাদ আর তার স্ত্রী বিহান আর আয়াতকে তাদের বসাই যেতে বলেছিল। তবে বিহান তাদের বুঝিয়ে বলেছে যে তারা তাদের নতুন জীবনের শুরু এখান থেকেই করতে চায়। তাই ওনারাও আর কিছু বলেননি।
এই কয়দিনে ওরা দুজন মিলে ফ্ল্যাটটা পুরোপুরিভাবে সাজিয়ে ফেলেছে। আয়াত সুন্দর করে ফ্ল্যাটের সব জিনিস নিজে হাতে সাজিয়েছে। ফ্ল্যাটের দরজায় এসে বিহান চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে কতদূর গিয়ে পেছনে তাকিয়ে দেখল আয়াত দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। বিহান ভ্রু কুঁচকে বলল, কি হইছে? ভিতরে আছ না কেলা? আয়াত ওভাবেই চুপচাপ দাঁড়িয়ে আছে। বিহান এবারে আয়াতের কাছে এগিয়ে এসে বলল, আরে আজব দাঁড়ায় আছো কেলা? ভিতরে আহো। আয়াত একইভাবে দাঁড়িয়ে আছে। বিহান এবার একটু বিরক্তির সুরে বলল, আরে সারারাত কি বাইরেই কাটানোর ইচ্ছে আছে নাকি? আয়াত মাথা নাড়াল, মানে না। তাহলে আসছো না কেন? আয়াত এতক্ষণে বলে উঠল, কি জানি, আমার পা কেন যেন চলছেই না। কিভাবে ভেতরে ঢুকব বলুন? বিহান ভ্রু কুঁচকে বলল, এটা আবার কেমন কথা? এতক্ষণ তো সহিসালামতি ছিল তোমার পা জোড়া, তো এখানে আসতেই আটকে গেল? এখানে কি ভেবিকল লাগানো আছে? আয়াত অসহায় ভাব ধরে বলল, আমি কি জানি, পা উঠছে না তো আমি কি করব? এখন কিভাবে যে যাব? কেউ যদি একটু কোলে করে নিয়ে যেত আমাকে। কিন্তু কে নিবে আমাকে? এখানে কি তেমন কোনো সহৃদয় ব্যক্তি আছে? কথাটা বলে আয়াত এদিক ওদিক তাকিয়ে কাউকে খোঁজার ভান করতে লাগল। বিহান ভ্রু কুঁচকে কতক্ষণ তাকিয়ে রইল আয়াতের দিকে। আসল ব্যাপারটা এতক্ষণে মাথায় ঢুকল ওর। আয়াতের নাটকের মর্মার্থ বুঝতে পেরে বিহান ফট করে আয়াতকে পাজা কোলে তুলে নিয়ে বাঁকা হেসে বলল, কোলে ওঠার জন্য এত মেলোড্রামা করার কি দরকার? বললেই তো হতো। আয়াত দুহাতে বিহানের গলা জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, তো কি করব? আমার জামাইটা কিছুই বুঝে না। নতুন বউকে যে কোলে নিয়ে ভেতরে ঢুকতে হয় সেটাও বলে দিতে হয়। বিহান আয়াতকে কোলে নিয়ে ভেতরে যেতে যেতে হাসি মুখে বলল, ব্যাপার না, আমার ইন্টেলিজেন্ট বউ তো আছেই, সে আমাকে সব শিখিয়ে দিবে, একেবারে হাতে কলমে। কথাটা বলে বিহান এক চোখ টিপ মারল। আর আয়াত লজ্জায় বিহানের বুকে মুখ লুকাল। বিহান আয়াতকে নিয়ে ওদের বেডরুমে এসে দেখল ওদের বেডরুম ফুল আর লাভ শেপের রেড বেলুন দিয়ে সাজানো। ওরা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাল। আয়াত বলে উঠল, এসব কে করেছে? বিহান বলে উঠল, কে আর করবে? আমার জানে জিগার দোস্ত ছাড়া আর কার কাজ হতে পারে? আদিত্য ভাইয়া। হ্যাঁ, ওর কাছে ফ্ল্যাটের একটা চাবি দিয়ে রেখেছি। নিশ্চয় ওই করিয়েছে এসব। ভাইয়া সত্যিই গ্রেট। কত করে সবার জন্য, অথচ আমরা ভাইয়ার জন্য কিছু করতেই পারি না। আপোষস করো না, আমরা ওকে খুব তাড়াতাড়ি মামা হওয়ার খুশিটা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আফটার অল ওর এত মেহনত তো আর বিফলে দিতে পারি না, তাই না? আয়াত লজ্জায় বিহানের বুকে আলতো করে কিল মেরে বলল, ধাত। বিহান হেসে দিয়ে আয়াতকে নিয়ে বেডের ওপর বসিয়ে দিয়ে বলল, তুমি এসব শাড়ি গয়নায় নিশ্চয় টায়ার্ড হয়ে গেছ, যাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। আয়াত আলতো করে মাথা ঝাঁকিয়ে আস্তে করে বেড থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। বিহানও উঠে দাঁড়িয়ে গায়ের পাঞ্জাবিটা খুলে কাবার্ড থেকে একটা টি শার্ট বের করে পরে নিল। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে মাথার ওড়নাটা খুলে ধীরে ধীরে সব অর্নামেন্টগুলো খুলতে লাগল। হাতের চুড়িগুলো খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখছে। চুড়ির রুনুঝুনু শব্দে বিহান আয়াতের দিকে ঘুরে তাকাল। আয়াত এবার কানের দুল খুলছে। বিহান কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ থেকে বিহান আর একা নেই। এই মেয়েটা এখন থেকে ওর বউ, ওর অর্ধাঙ্গিনী, চিরজীবনের সাথী। এখন থেকে এই মেয়েটার ওপর শুধু ওর অধিকার, সে শুধুই বিহানের।
একান্তই বিহানের। বিহান নেশাগ্রস্ত চোখে তাকিয়ে ধীরে ধীরে আয়াতের দিকে এগিয়ে গিয়ে আয়াতের পেছনে দাঁড়াল। আয়াত ওর নেকলেসটা খোলার চেষ্টা করছিল। বিহান হাত বাড়িয়ে আয়াতের নেকলেস খুলতে লাগল। আয়াত একটু চমকে উঠে আয়নায় তাকিয়ে দেখল বিহান কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছে। বিহানের এমন চাহনি দেখে আয়াত লজ্জায় চোখ নামিয়ে ফেলল। বিহানের দিকে তাকানোর আর সাহস নেই ওর। বিহান নেকলেসটা খুলে রেখে আয়াতের গলার পেছনে একটা গভীর চুমু খেল। আয়াতের সারা শরীরে শিহরণ ছড়িয়ে পড়ল। আয়াত কেঁপে উঠে চোখ বন্ধ করে দুই হাতে শাড়ি খামচে ধরল। বিহান আরও গভীরভাবে আয়াতের গলায় ঘাড়ে চুমু খেতে লাগল। আয়াতের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। দম আটকে আসছে ওর। আয়াত ওখান থেকে চলে যেতে নিলে বিহান আয়াতের কোমর জড়িয়ে ধরে নেশালো কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? আয়াত কোনোরকমে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চেঞ্জ করে আসি। বিহান আয়াতের কানে নাক ঘষে বলল, চেঞ্জ করে কি হবে? কিছু তো আর থাকবে না। আজ তোমার সারা অঙ্গে শুধু বিহান নামক বস্ত্র থাকবে। কথাটা বলে বিহান আয়াতকে আবারও কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগুল। আয়াতও বিহানের বুকে নিজেকে সঁপে দিল। আজ সে বিহানের রঙে রাঙাবে নিজেকে। নূর আয়নার সামনে দাঁড়িয়ে ওর গহনাগুলো খুলছে। অনুষ্ঠান শেষ করে সবাইকে বিদায় দিয়ে মাত্রই রুমে এসেছে ও। গহনা খোলা শেষে নূর ওর পিঠে হাত দিয়ে ব্লাউজের ফিতা খোলার চেষ্টা করছে। কিন্তু ফিতায় কেমন গিট্টু লেগে গেছে তাই খুলতে পারছে না। তখনই আদিত্য দরজা ঠেলে ভিতরে ঢুকল। রুমে ঢুকতেই নূরকে এভাবে দেখে আদিত্যের চোখে নেশা লেগে গেল। আদিত্য টেডি স্মাইল দিয়ে ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে গেল। নূরের পেছনে এসে হাত বাড়িয়ে নূরের ফিতা খুলতে লাগল। নূর আয়নায় তাকিয়ে আদিত্যকে দেখে লাজুক হাসল। আদিত্য ফিতা খুলে দিয়ে নূরের পিঠে একটা চুমু খেল। তারপর দুই হাতে নূরের শাড়ির ফাঁকে খোলা কোমর জড়িয়ে ধরে নূরের চুলে নাক ডুবিয়ে দিয়ে নেশালো কণ্ঠে বলল, আজকের সারাদিনে ঝামেলায় বউটাকে একটু কাছেই পায়নি, একটু আদরও করতে পারিনি। আই মিস ইউ সো মাচ। নূর মুচকি হেসে বলল, এমনভাবে বলছো যেন কতদিন দেখনি। আরে সারাদিন চোখের সামনেই তো ছিলাম, তুমি বুঝবে না। জানো তোমাকে একটু খানি না দেখতে পেলেও মনে হয় কতদিন দেখিনি। তোমার প্রতি কেয়ার একটু কম হয়ে গেলেও মনে হয় আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, যার শাস্তিস্বরূপ তোমাকে আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। তোমাকে যত ভালোবাসি তবুও মনে হয় যেন কম হয়ে যাচ্ছে। মনে হয় আরও কেন ভালোবাসতে পারি না আমি তোমাকে। ইচ্ছে করে তোমাকে চোখের পলকে বসিয়ে রাখতে। আদিত্যের এমন মণিমুগ্ধকর আবেগী কথায় নূরের চোখে সুখের অশ্রু জমা হয়ে গেল। তবে সেটা গড়িয়ে নিচে পড়তে দিল না আদিত্য। নূরকে নিজের দিকে ঘুরিয়ে নূরের গাল বেয়ে আসা অশ্রু কণাটাকে আদিত্য ঠোঁট দিয়ে শুষে নিল। নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, তুমি জানো তোমার এই চোখের পানি আমার কাছে কত দামি? খবরদার আর কখনো এভাবে আমার জিনিসকে নষ্ট করবে না, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। নূর মুচকি হেসে আদিত্যের বুকে মাথা রাখল। আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে দুষ্টু হেসে বলল, চলো আজকে আমরাও একটু নতুন করে বাসর করে ফেলি। নূর লাজুক হেসে আদিত্যের বুকে মুখ লুকাল। আদিত্য নূরকে নিয়ে চলল তার ভালোবাসার রাজ্যে। সকালের ঝলমলে মিষ্টি রোদ জানালা ভেদ করে রুমে ঢুকে ছড়িয়ে পড়ছে। রোদের ঝিলিক আয়াতের চোখে পড়তেই আয়াতের ঘুম ভেঙে গেল। চোখ একবার খুলে আবার বন্ধ করে নিল। কয়েকবার পিটপিট করে চোখ পরিষ্কার করে ভালোভাবে তাকাল। নিজেকে বিহানের উন্মুক্ত বুকে আবিষ্কার করল আয়াত। ওদের গায়ের ওপর শুধু একটা সাদা চাদর। বিহানের দিকে তাকিয়ে দেখল সে এখনো ঘুমে বিভোর।
আয়াত মুচকি হেসে বিহানের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল আয়াত। আজ সে পুরোপুরি বিহানের হয়ে গেছে। শুধুই বিহানের, আমার বিহানের। হঠাৎ ফোনের শব্দে আয়াতের ভাবনায় ছেদ পড়ল। আয়াত বেডের পাশের ছোট টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখল ওর এক বান্ধবী ফোন করেছে। হয়তো এনজিওর কোনো কাজে হবে তাই ভেবে আয়াত গায়ের চাদর বুকের সাথে পেঁচিয়ে উঠে বসে ফোন রিসিভ করে কথা বলতে লাগল। আয়াতের কথা বলার শব্দে বিহানের ঘুম ভেঙে গেল। বিহান চোখ কচলে তাকিয়ে দেখল আয়াত ফোনে কথা বলছে। পেছনে থেকে আয়াতের খোলা ফর্সা পিঠ দৃশ্যমান হয়ে আছে। সকাল সকাল এমন আবেদনময়ী দৃশ্য দেখে বিহানের আবারও নেশা ধরে গেল। বিহান হঠাৎ আয়াতের হাত ধরে টান মেরে নিজে ওপর ফেলে দিল। আয়াত একটু চমকে উঠে বলল, আরে কি করছেন? ফোনে কথা বলছি তো। বিহান কিছু না বলে আয়াতের হাত থেকে ফোনটা নিয়ে পায়ের কাছে ছুঁড়ে ফেলল। আয়াত কিছু বলতে যাবে তার আগেই বিহান ওর মুখ বন্ধ করে দিল। আবারও আয়াতে মেতে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়াত। মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। বিহান এখনো বিছানায় শুয়েই ছিল। আয়াতের চুলের পানির ঝাপটায় চোখ মেলে তাকালো বিহান। সদ্য শাওয়ার নিয়ে আসা স্নিগ্ধ আয়াতের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। বিহান উঠে দাঁড়িয়ে আয়াতের কাছে এসে পেছনে থেকে আয়াতের কোমর জড়িয়ে আয়াতের কানে আলতো করে একটা কামড় দিল। আয়াত লজ্জা পেয়ে বলে উঠল, কি করছেন? আবার শুরু করেছেন? কাল রাতে এত কামড়েও বুঝি স্বাদ মেটেনি? জানেন শাওয়ার নিতে গিয়ে শরীর জ্বলছিল আমার। আপনি না সত্যিই একটা জঙ্গলি। এভাবে কেউ কামড়ায়? হঠাৎ বিহানের মুখটা মলিন হয়ে গেল। বিহানের হাত ঢিলা হয়ে এলো। বিহান আস্তে করে আয়াতের কোমর ছেড়ে দিয়ে অপরাধী সুরে বলে উঠল, সরি। কথাটা বলেই বিহান আয়াতকে ছেড়ে বেলকনির দিকে চলে গেল। বিহানকে এভাবে যেতে দেখে আয়াতের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ওই ভুল কথা বলে ফেলেছে তা টের পাচ্ছে ও। নিজের ওপর চরম রাগ লাগছে ওর। কেন বলতে গেলাম ওই কথা? আয়াত দ্রুত বেকনিতে গিয়ে দেখল বিহান উল্টো দিকে দাঁড়িয়ে বাইরের দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে। আয়াত ছুটে গিয়ে পেছনে থেকে বিহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, অ্যাম সরি। প্লিজ মাফ করে দিন আমাকে। আমি সত্যিই ওভাবে বলিনি কথাটা। প্লিজ রাগ করে থাকবেন না। চাইলে আমাকে বকাঝকা করুন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। বিহান এবার আয়াতের দিকে তাকাল। চোখ দুটো কেমন লাল হয়ে গেছে ওর। আজ প্রথম বিহানের চোখে পানি দেখতে পেল আয়াত। আয়াতের বুকটা আরও কেঁপে উঠল। ও কি ওর বিহানকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে? বিহান আয়াতের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতে চুমু খেয়ে বলল, কেঁদো না প্লিজ। তোমার কোনো দোষ নেই। আর তোমার কথায় আমি রাগও করিনি। আসলে আমি তোমার জন্য ভয় পাচ্ছি। আমার ভয় হয় আমার অস্তিত্বের প্রভাব কখনো তোমার ওপর না পড়ে। আয়াত, আমি জানি না আমার রক্ত কেমন, আমার জন্মদাতা কেমন, তবে এটা আমি নিশ্চিত যে সে কোনো ভালো মানুষ হবে না। কারণ কোনো ভালো মানুষ এমন কাজ করতে পারে না। কোনো ভালো মানুষ পতিতা পল্লীতে যায় না। সে নিশ্চয় কোনো নিকৃষ্ট মানুষ হবে। আর আমার রক্তেও সেই নিকৃষ্ট মানুষের রক্ত বইছে। আমার ভয় হয় আমার এই রক্ত কখনো তার রং না দেখালে হয়। আমিও যেন ওই লোকটার মতো না হয়ে যাই। আর তার প্রভাব যেন তোমার ওপর কখনো না পড়ে। তাহলে আমি সহ্য করতে পারব না। বেঁচে থেকেও মরে যাব। আয়াত পা উঁচু করে বিহানের কপালে চুমু খেয়ে বলল, কখনো না। একদম এসব কথা বলবেন না। আপনি কখনো ওই ব্যক্তির মতো হবেন না। আপনি আমার বিহান।
আমার দেখা সেরা পুরুষ। তার দ্বারা কখনো কোনো অনৈতিক কাজ হবে না। বিহান আয়াতকে জড়িয়ে ধরে বলল, প্লিজ কখনো এমন হলে আমাকে সামলে নিও। আমাকে ছেড়ে যেও না। দরকার হলে আমাকে বকাঝকা করো, শাস্তি দিও, তবুও ছেড়ে যেও না। আয়াত বিহানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো না। যাই হয়ে যাক না কেন আমি সবসময় আপনার পাশে আছি। বিহান একটা তৃপ্তির হাসি দিল। আয়াত থাকলে আর কিছু চাই না ওর। আরও 1 সপ্তাহ পার হয়ে গেছে। সবাই যার যার জীবনে হাসি খুশি দিন কাটাচ্ছে। আজ সবাই আদিত্যের বাসায় মিলিত হয়েছে। আদিত্যই সবাইকে আসতে বলেছে। সন্ধ্যার সময় সবাই ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। একটু পরে আদিত্য অফিস থেকে ফিরল। দরজায় বেল বাজাতেই প্রতিদিনের মতো নূর হাসিমুখে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই আদিত্য যথারীতি তার অভ্যাস অনুযায়ী প্রশান্তির হাসি দিল। কোন দিকে না তাকিয়ে নূরকে জড়িয়ে ধরল। নূর বেচারি কিছু বলার সময়ও পেল না। আদিত্য এবার ঠোঁট চোখা করে নূরের গালে চুমু দিতে গেলে নূর চোখের ইশারায় পেছনে তাকাতে বলল। আদিত্য ওইভাবেই সামনে তাকিয়ে দেখল সবকয়টা দাঁত কেলিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আবির তখন দুষ্টু হেসে বলল, ছ্যা ছ্যা ছ্যা, কি দিনকাল এলো। আজকাল কার পোলাপানের লজ্জা শরম যেন হোলসেলে বেচে দিয়ে এসেছে। কেমন মাছুম বাচ্চাদের সামনে চুম্মা চাটি করে বেড়াচ্ছে। এদের জন্যই দেশ আজ রসাতলে চলে যাচ্ছে। আল্লাহ তুমি এদের হেদায়েত দান করো। নূর তো লজ্জায় মাটির নিচে ডেবে যাচ্ছে। তবে আদিত্য ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, তো তোকে দেখতে কে বলেছে? আমার বউকে আমি যেখানে খুশি সেখানেই আদর করব, তোর কিবে? তুই দেখতে না পারলে চোখ বন্ধ করে রাখো। কথাটা বলেই আদিত্য নূরের গালে টুস করে একটা চুমু দিয়ে দিল। নূর লজ্জায় মরি মরি অবস্থা। বিহান মুখে আঙুল ঢুকিয়ে শীষ বাজিয়ে উঠে বলল, জিও মামা। এই না হলে আছল বাপের বেটা। বউরে আদর করুম, তার আবার শুক্রবার শনিবারের কি আছে? তাই না বউ? কথাটা বলে বিহান এক হাতে আয়াতের কাঁধের উপর দিয়ে নিজের সাথে চেপে ধরল। আয়াত চোখ বড় বড় করে বিহানের দিকে তাকাল। বড় ভাইদের সামনে কেমন নির্লজ্জের মতো কাজ করছে। বিহান এবার আবিরের দিকে তাকিয়ে বলল, আর তুই আসল কথাটা কনা। আসল কথা হইল তোর এসব দেখে পরান্ডা জয়ল্লা যায়। কারণ তুই এসব করতে পারস না, তাই তোর অবস্থা অহন ওই অসহায় ব্যক্তির মতো হয়েছে, যার সামনে সুস্বাদু খাবার রাখা আছে তবে খেতে মানা। কথাটা বলেই বিহান হো হো করে হেসে উঠল। বাকিরাও হাসতে লাগল। আবির অসহায় ভাব বলে উঠল, হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। আজ কচি বিয়াইনের সাথে প্রেম করার ফল পাচ্ছি। এর চেয়ে তো বিদেশি মেয়ের সাথে প্রেম করাই ভালো ছিল। কমছে কম এমন অনাহারে তো থাকতে হতো না। আবিরের কথায় নীলা দাঁত কটমট করে চোখ গরম করে তাকালো আবিরের দিকে। আবির সেটা দেখে মেকি হাসি দিয়ে বলল, হে হে, জাস্ট কিডিং। আমার কচি বিয়াইনের মতো কি কেউ হয় নাকি? একটু পরে বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, হঠাৎ ডাকলি যে, কি হইছে? কিছু বলবি? আদিত্য সবার সামনে দাঁড়িয়ে বলল, তোদের সবার জন্য একটা গুড নিউজ আছে। সবাই হঠাৎ অতি খুশি হয়ে গেল। আবির আর বিহান এসে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, ওয়াও ইয়ার, অভিনন্দন অভিনন্দন, অনেক অনেক শুভকামনা। আয়াত আর নীলাও খুশিতে নেচে উঠে নূরকে জড়িয়ে ধরে আসতে। ইয়াহু, উই আর সো হ্যাপি। অনেক অনেক অভিনন্দন। আদিত্য আর নূর দুজনেই ভ্যাবাচেকা খেয়ে গেল।
এরা কিসের অভিনন্দন দিচ্ছে সেটাই বুঝতে পারছে না ওরা। আদিত্য ভ্রু কুঁচকে বলল, পুরো কথা না শুনেই খুশি হচ্ছিস কেন তোরা? আর এত অভিনন্দন দেওয়ারই বাকি আছে? আবির বলে উঠল, বারে আমি চাচু হতে যাচ্ছি আর খুশি হব না? আমার তো খুশিতে সারা বাড়ি জুড়ে নাচতে ইচ্ছে করছে। বিহান, আমি তো দুইটা হমু, চাচু আবার মামা। আমার তো ডাবল খুশি। আয়াত, আর আমি ফুপি হতে চলেছি, ওয়াও ভাবতেই কি খুশি লাগছে। নীলা, আরে আমি তো খালামনি হব। ঈশস কি মজা। আদিত্য আর নূর যেন তাজ্জব বনে গেল। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম কামাই। এদের অবস্থাটাও তেমনই হয়েছে। আদিত্য একটু ধমকের সুরে বলল, চুপ কর সবগুলো। পুরো কথা শোনার আগেই লাফালাফি শুরু করে দিয়েছে। আরে এমন কিছুই না, আবির বলে উঠল। কেন, তুমি তো বললে গুড নিউজ। তাই তো তাই তো তোরা ধেই ধেই করে নাচা শুরু করে দিলি। গুড নিউজ মানে কি শুধু ওটাই নাকি? আরে আমি তো অন্য কিছু বলছিলাম। কি বলছিলে? আসলে আমি আমাদের সবার জন্য কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছি। সব অ্যারেঞ্জমেন্টও করে ফেলেছি। কাল সকালেই আমরা সবাই প্লেনে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। আদিত্যের কথায় সবাই খুশিতে হৈ হৈ করে নাচতে লাগল। ডিনার শেষে একটু আগে আদিত্য রুমে এসেছে। ফোনে কারোর সাথে কথা বলছে। তখনই হঠাৎ নূর রুমে এসে দৌড়ে আদিত্যকে পেছনে থেকে জড়িয়ে ধরল। আদিত্য মুচকি হেসে ফোন কেটে বিছানার উপর রাখল। তারপর নূরের হাত ধরে ওকে সামনে নিয়ে আসল। নূর সামনে থেকে আবারও জড়িয়ে ধরে খুশি মনে বলে উঠল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এতগুলো থ্যাংক ইউ। জানো, আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সমুদ্র দেখার, সমুদ্রের পানিতে নামার, কিন্তু কখনো যাওয়া হয়নি। স্কুল কলেজ থেকে পিকনিকে গেলেও বাবা আমাকে একা ছাড়ত না, তাই যাওয়াও হতো না। এখন ফাইনালি সমুদ্র দেখতে পারব। ঈশস, আমার যে কি খুশি লাগছে। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে বলে উঠল, আর তোমার এই খুশিটাই তো আমার তৃপ্তি। আমার তো বাবাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, যার জন্য তোমাকে আমি আজ এই খুশিটা দিতে পারলাম। কারণে আগে কখনো গেলে তো আজকের মতো তোমার এই খুশিটা আমি দেখতে পেতাম না। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ হিরো। ইউ আর বেস্ট হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। আদিত্য মুচকি হেসে বলল, হয়েছে হয়েছে, এখন ঘুমিয়ে পড় চলো। কাল আবার সকাল সকাল উঠতে হবে, না হলে তুমি যে ঘুম পাগলি, তোমার ঘুমই ভাঙবে না। আরে কি বলো, আমার তো এক্সাইটমেন্টে আজ ঘুমই আসবে না। কখন সকাল হবে আর কখন যেতে পারব? আদিত্য নূরের কোমর জড়িয়ে ধরে দুষ্টু হেসে বলল, তাহলে আর শুধু শুধু জেগে থেকে কি হবে? তোমার তো সময় কাটবে না, তাই না? তার চেয়ে বরং কিছু কাজ করা যাক, এতে তোমার সময়ও কেটে যাবে, কি বলো? কথাটা বলে আদিত্য চোখ টিপ মারল। নূর আদিত্যের মনোভাব বুঝতে পেরে মুখ দিয়ে মিছেমিছি হাই তুলে বলল, কি যে বলো না, আমার তো ঘুমে চোখ ভেঙে আসছে। যাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। নূর তাড়াতাড়ি করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আদিত্য হেসে দিয়ে বেডে এসে নূরকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। পরদিন সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে যথাসময়ে ওরা প্লেনে উঠে পড়ল। নূরের এক্সাইটমেন্টে হাতা পা কাঁপাকাঁপি করছে। এই প্রথম ও প্লেনে চড়েছে। সবকিছুই অতি আনন্দিত লাগছে ওর কাছে। এক অভূতপূর্ব অনুভূতি হচ্ছে।
আদিত্য নূরের হাত ধরে ওদের সিটে এসে জানালার পাশের সিটে নূরকে বসিয়ে দিয়ে নিজে ওর পাশের সিটে বসল। তারপর নূরের সিটবেল্ট লাগিয়ে দিল। একটু পরেই প্লেন টেক অফ করতে শুরু করল। নূরের এবার কেমন যেন ভয় লাগতে শুরু করল। মনে হচ্ছে ও বোধহয় প্লেন থেকে পড়ে যাচ্ছে। নূর ভয়ে আদিত্যর বাহু খামচে ধরল। আদিত্য তাড়াতাড়ি করে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, ভয় নেই অ্যাঞ্জেল, আমি আছি না, কিছু হবে না, রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। কিছুক্ষণের মধ্যেই প্লেন পুরোপুরি টেক অফ করে সোজা হয়ে গেল। নূর এবার একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, দেখ, সব ঠিক হয়ে গেছে। জানালার বাইরে তাকিয়ে দেখ কত সুন্দর লাগছে দেখতে। আদিত্যের কথায় নূর এবার ধীরে ধীরে মাথা তুলে জানালার বাইরে তাকাল। বাইরের দিকে তাকিয়ে সত্যিই নূর মুগ্ধ হয়ে গেল। উপর থেকে নিচের সবকিছু কত ছোট ছোট লাগছে। ছোট ছোট ঘরবাড়ি, গাছগাছালি, নদীনালা সবই দেখা যাচ্ছে। জানালার পাশ দিয়ে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে। সবকিছু অপূর্ব, অতুলনীয় লাগছে। নূরের ইচ্ছে করছে হাত বাড়িয়ে মেঘগুলো ছুঁতে, তবে অবশ্য এখন এটা সম্ভব না। তাই মুগ্ধ নয়নে তাকিয়ে সবকিছু উপভোগ করছে। আর আদিত্য তার অ্যাঞ্জেলের মুগ্ধতা দেখে মুগ্ধ হচ্ছে। যথাসময়ে প্লেন কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করলে সবাই একে একে নেমে এলো। প্লেন থেকে নেমে ওরা এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়াল। আদিত্য আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিল, তাই ওদের জন্য আগে থেকেই এয়ারপোর্টের বাইরে গাড়ি অপেক্ষা করছিল। আদিত্য ড্রাইভারকে ফোন করতেই একটু পরে একটা ব্ল্যাক হাইস কার ওদের সামনে এসে থামল। সবাই যার যার মতো গাড়িতে উঠে বসল। আদিত্য ড্রাইভারকে প্রথমে ওদের বুক করা রিসোর্টে নিয়ে যেতে বলল। গাড়ি চলছে আপন গতিতে। নূর জানালার বাইরে তাকিয়ে দুই পাশের সারিবদ্ধ সবুজ গাছগাছালি দেখছে। নূর যতই দেখছে ততই মুগ্ধ। আদিত্য কলাতলি বিচের কাছে একটা নামিদামি রিসোর্ট বুক করেছে। গাড়ি সেদিকেই যাচ্ছে। গাড়ির ভেতর থেকেই বড় বড় নারিকেল গাছের সারি আর সমুদ্র দেখা যাচ্ছে। নূরের যেন আর তরস সইছে না। কখন ও ওই সমুদ্রের পানিতে নামতে পারবে। কিছুক্ষণ পরেই ওরা রিসোর্টে চলে এলো। রিসোর্টে এসে আদিত্য রিসিপশন থেকে চাবি নিয়ে সবাইকে যার যার রুমের চাবি দিয়ে দিল। আদিত্য দুটো হানিমুন সুইট বুক করেছে, একটা ওর আর নূরের, আরেকটা বিহান আর আয়াতের জন্য। আর দুটো আলাদা রুম বুক করেছে আবির আর নীলার জন্য। আদিত্য সবাইকে ওদের চাবি দিয়ে বলল, আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার বের হব। সবাই খুশি খুশি রাজি হলেও আবির মুখ ফুলিয়ে রেখেছে। সেটা দেখে আদিত্য বলে উঠল, কিরে, তোর আবার কি হলো? এভাবে বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? আবির করুণ সুরে বলল, ভাইয়া, এটা কেমন কথা? মানে তোমরা দুজন যার যার পার্টনার নিয়ে একসাথে থাকবে, আর আমার বেলায় এমন অবিচার কেন? যাও, খেলবো না আমি। না মানে বলছিলাম যে নীলা বেচারি একা একা তো ভয় পাবে, তাই না? তাই বলছিলাম যে আমরা এক রুমেই থাকি না। নীলা ভ্রু কুঁচকে বলে উঠল, ও হ্যালো, আপনাকে কে বলল আমি ভয় পাব? আমি মোটেও ভয় পাই না, আমি একাই থাকতে পারব। আবির দাঁতে দাঁত চেপে বলল, তুমি চুপ থাকো না, তুমি হলে ছোট মানুষ, তুমি কিছু বোঝ না। আদিত্য বলে উঠল, ওই বুদ্ধিমান, নিজের ফালতু আইডিয়া তোর কাছেই রাখো। শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো বোকা আমি না। এখন ড্রামা বন্ধ করে নিজের রুমে যা। বেচারা আবির অগত্যা মলিন মুখে নিজের রুমের দিকে এগোল। বাকিরাও যার যার রুমে গেল।
বিহান আর আয়াত ওদের রুমে ঢুকতেই বিহান বেডের ওপর ঠাস করে চিত হয়ে শুয়ে পড়ল। আয়াত বিহানের কাছে এগিয়ে এসে বলল, এ কি আপনি এখন শুলেন কেন? ভাইয়া কি বলল শোনেননি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, আবার বের হতে হবে। বিহান হঠাৎ আয়াতের হাত ধরে টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে দিল। আয়াত চমকে উঠে বলল, আরে কি করছেন, ছাড়ুন, ফ্রেশ হতে হবে তো। বিহান আয়াতের গলায় মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলল, ছাড় না, বাইরে যাওয়া, ওদের যেতে দাও, আমার তো রুমেই ভালো লাগছে। আমরা আজকে রুমেই থাকি না, শুধু তুমি আর আমি, আর কেউ না। ভেবে দেখ কত মজা হবে। আয়াত বলে উঠল, এই না, একদম না। দেখুন, একদম এসব চিন্তাভাবনা করবেন না। আমি কিন্তু বেড়াতে এসেছি, সমুদ্র দেখতে এসেছি, রুমে ঢুকে বসে থাকতে আসিনি। এমন করলে কিন্তু আমি কথা বলবো না। প্লিজ উঠুন না। ওকে বাবা, উঠছি। তোমাদের না ভালো জিনিসের কদর নেই। কত সুন্দর একটা অফার দিলাম, তাও কান্দে। নিজের জামাইয়ের চাইতে আজ ওই সমুদ্রই বড় হয়ে গেল। কি আছে ওই সমুদ্রে? খালি পানি আর পানি, এটা কোনো দেখার জিনিস হলো? সে আপনি বুঝবেন না। তাড়াতাড়ি যান, ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কথাটা বলে বিহান গাল ফুলিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকল। আয়াত মুচকি হেসে উঠে গিয়ে লাগেজ খুলে দুজনের জামা কাপড় বের করল। আদিত্যরাও ওদের রুমে ঢুকল। নূর রুমে ঢুকে হা হয়ে গেল। রুমটা খুবই সুন্দর, হয়তো রিসোর্টের সবচেয়ে বেস্ট রুম এটা। জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। নূর দ্রুত গিয়ে জানালা খুলে দিতেই ঠান্ডা দমকা হাওয়া এসে নূরের মুখে লাগল। নূর আবেশে চোখ বন্ধ করে নিল। শরীরটা যেন শীতল হয়ে গেল ওর। আদিত্য মুচকি হেসে নূরের কাছে এসে পেছনে থেকে দুই হাতে নূরের কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে বলল, রুমটা পছন্দ হয়েছে আমার অ্যাঞ্জেলের? নূর আদিত্যের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, শুধু পছন্দ না, অনেক 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 পছন্দ হয়েছে। আমার তো আর তরস সইছে না। আমরা কখন সমুদ্রে যাব বলো না? যাব যাব, একটু পেশেন্স রাখো, আগে ফ্রেশ হবে, চলো। নূর মাথা ঝাঁকিয়ে কাপড়চোপড় নিয়ে ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর সবাই আবার নিচে নেমে এলো। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে বিচের দিকে গেল। বিচে আসতেই নূরের খুশি আর দেখে কে। সমুদ্রের সৌন্দর্যে বিমোহিত হয়ে গেল নূর। সমুদ্রের পানিতে পা ডুবাতেই নূরের সারা শরীর যেন শিরশির করে উঠল। আনন্দচিত্তে নেচে উঠল মনটা। আবির তো এসেই নেমে পড়েছে পানিতে। বিহান দুষ্টু হেসে বলল, পানিতে যেন মুইত্তা দিস না, তোর তো ভরসা নাই। বিহানের কথায় আবির তেড়ে এলো বিহানের দিকে, আর বিহান দৌড়াতে লাগল। আবির একসময় বিহানকে ধরে পানির ভেতর ঠেসে ধরে বলল, হারামি, আমি মুতি না? তাহলে তুই এখন সেটা খা। ওদের কাণ্ড দেখে সবাই হাসছে। একটু পরে আবির আর বিহান দুজনেই পানিতে মাস্তি শুরু করে দিল। দুজন একসাথে পানির ভেতর নাচতে নাচতে গান গাইছে। আয়াত আর নীলাও হাঁটু পানিতে নেমে পানি ছিটাছিটি করছে। ওদের পানিতে মাস্তি করতে দেখে নূরেরও পানিতে নামতে ইচ্ছে করছে, কিন্তু আদিত্য ওর হাত ধরে রেখেছে দেখে ও পারছে না। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, হাত ছাড় না, আমিও পানিতে নামব। আদিত্য বলে উঠল, না, এখানে নামা যাবে না, দেখছ না আশেপাশে কত মানুষ। সাদমান শাহরিয়ার আদিত্যর স্ত্রী এভাবে সবার সামনে ভেজা শরীরে থাকবে, সেটা কখনোই সম্ভব না। আদিত্যর কথায় নূরের মনটাই খারাপ হয়ে গেল। সমুদ্রে এসে যদি পানিতেই না নামল তাহলে আসার কি মানে হল? নূর অভিমানী সুরে বলল,
ঠিক আছে, তাহলে আর এখানে থেকে কি লাভ? চল রিসোর্টে ফিরে যাই। ঠিক আছে চলো। আদিত্য নূরের হাত ধরে হাঁটা শুরু করল। নূর আরও অবাক হয়ে গেল। ও তো ভেবেছিল ওর মন খারাপ দেখে আদিত্য রাজি হয়ে যাবে, কিন্তু সে তো ওর মন খারাপকে নির্দ্বিধায় উপেক্ষা করে দিল। নূরের এবার কান্না পাচ্ছে। ইচ্ছে করছে এখান থেকে ছুটে চলে যেতে, কিন্তু মানুষজনের সামনে এভাবে সিন ক্রিয়েট করা যাবে না। তাই নূর ওভাবেই অভিমান করে আদিত্যের সাথে যেতে লাগল। একটু পর নূর দেখল আদিত্য রিসোর্টের দিকে না, অন্য দিকে যাচ্ছে। নূর সেটা দেখে একটু ভ্রু কুঁচকাল, তবে অভিমানের কারণে কিছু বলল না। আজ সে কথাই বলবে না আদিত্যের সাথে। মনে মনে পণ করে নিয়েছে। এভাবে বিচ দিয়ে হাঁটতে হাঁটতে ওরা অনেক দূরে চলে এসেছে। এদিকে তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না। জায়গাটাও খুব সুন্দর। মানুষের কোলাহল না থাকায় এদিকটা অনেক মনোরম আর নিরিবিলি। নূর মুগ্ধ হয়ে দেখতে লাগল। তখনই আদিত্য বলে উঠল, নামবে পানিতে? নূর অবাক হয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি তো বললে নামতে পারব না। আদিত্য মুচকি হেসে বলল, আমি বলেছিলাম ওখানে নামা যাবে না। তার মানে এই না যে আমি আমার অ্যাঞ্জেলের ইচ্ছে পূরণ করব না। ওখানে মানুষ ছিল তাই নামতে দেইনি। তবে এখানে কেউ নেই। এটা রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে জনসাধারণের আসার পারমিশন নেই। তবে আমি এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পারমিশন নিয়েছি। আর তুমি তো জানোই তোমার হাসবেন্ডকে মানা করার ক্ষমতা কারোর নেই। নূর খুশিতে আত্মহারা হয়ে গেল। ফট করে আদিত্যের গালে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে প্যান্টের নিচের অংশ গুটিয়ে নিল। তারপর নূরের হাত ধরে ধীরে ধীরে পানিতে নামল। নূর তো পানিতে নেমে বাচ্চাদের মতো লাফাতে শুরু করে দিল। হাঁটু পানিতে নেমে হাত দিয়ে পানি ছিটাছিটি করছে। নূর দুষ্টুমি করে দুই হাতে পানি নিয়ে আদিত্যের দিকে ছুঁড়ে মারল। আদিত্য মুখের ওপর হাত নিয়ে বলল, কি করছো অ্যাঞ্জেল? নূর আদিত্যের কথায় পাত্তা না দিয়ে আরো বেশি করে পানি মারতে লাগল। তাই এবার আদিত্য নূরকে পানি মারতে শুরু করল। নূর আদিত্যের সাথে পেরে না উঠে এবার পানির ভেতর হাত দিয়ে একদলা বালি তুলে নিয়ে আদিত্যের গায়ে ছুঁড়ে মারল। আদিত্য থেমে গিয়ে একবার নিজের গায়ের দিকে আরেকবার নূরের দিকে তাকাল। নূর জিভ দেখিয়ে বলল, এখন কেমন লাগে? আমার সাথে পাঙ্গা নিলে এমনই হবে। তবে রে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে তেড়ে আসতে লাগল। আর নূর তা দেখে হাসতে হাসতে পানির ভেতর দৌড়াতে লাগল। আদিত্য হাসি মুখে নূরের পেছনে দৌড়াচ্ছে। একসময় নূরের কাছে এসে ওকে ধরে ফেলল। দুই হাতে পেছনে থেকে নূরের কোমর জড়িয়ে ধরে উঁচু করে গোল গোল ঘোরাতে লাগল। আর নূর খিলখিল করে হাসতে লাগল। এরপর আদিত্য নূরকে পাজা কোলে নিয়ে আরো গভীর পানিতে এগিয়ে গেল। বুক সমান পানিতে এসে আদিত্য নূরের দুই পা নিজের কোমরের সাথে পেঁচিয়ে নূরকে কোলে বসিয়ে নিল। নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আর ইউ রেডি? নূর মাথা নিচু করে হালকা ঝাঁকাল। মানে সে রেডি। আদিত্য মুচকি হেসে নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে নূরকে নিয়ে পানিতে ডুব দিল। হেমন্তের আগমন ঘটেছে। বাতাসের আনাগোনায় শীতল ভাব শুরু হয়েছে। মেঘলা মেঘলা দিন, মাঝে মধ্যে মিষ্টি রোদের উকিঝুঁকি। আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি। ভোরের দিকে হালকা ঠান্ডা হলেও দুপুরের তপ্ত রোদে ঘেমে একাকার। এমন মৌসুমেই যেন ভ্রমণের আসল স্বাদ পাওয়া যায়। গতকাল ওরা সবাই অনেক মজা করেছে। কলাতলি বিচের পর সুগন্ধা বিচও ঘুরেছে ওরা।
ছেলেরা 3জন স্পিডবোট আর ঘোড়ার সওয়ারি করেছে। আর মেয়েরা পাশের মার্কেটে গিয়ে হরেক রকম কেনাকাটা করেছে। আরও অনেক মাস্তি করেছে সবাই। আজ এসেছে ইনানি বিচ। সবাই সকাল সকালই রেডি হয়ে নাস্তা করে এখানে এসে পৌঁছেছে। ওরা একটা লোকাল জিপ ভাড়া করে এসেছে। এখানকার পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। সবার মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। স্পেশালি নূরের কাছে আরও বেশি ভালো লাগছে। আদিত্য আর নূর হাত ধরে বালুর নরম বিছানায় হাঁটছে। সমুদ্রের ঠান্ডা বাতাসে মনপ্রাণ জুড়িয়ে দিচ্ছে। আজ আকাশটা মেঘলা হওয়ায় পরিবেশটা আরও বেশি অপূর্ব হয়ে উঠেছে। সামনেই আকাশচুম্বী হয়ে দাঁড়িয়ে আছে সারি সারি ঝাউবন আর নারিকেল গাছ। তার নিচ দিয়ে কত শুকনো নারিকেল পড়ে আছে। সামনেই বিশাল সমুদ্রের নীল জলরাশির শোষ গর্জনে অতুলনীয় অনুভূতি হচ্ছে। আবির নারিকেল গাছ দেখে বিহানের দিকে তাকিয়ে বলল, চল আমি আর তুই মিলে এখানে ডাবের দোকান দেই। ভালো না আইডিয়াটা? এক ডাব 10 টাকা। দেখবি আমাদের ব্যবসা একদম জমজমাট হয়ে যাবে। বিহান বলে উঠল, ওইসব তো বুঝলাম, তয় ডাব পারবোডা ক্যাডা? তুই পারবি? নারকেল গাছ তো দূরে থাক, জীবনে কখনো কলা গাছেও চড়ছস? আইছে আমার ব্যবসায়ী। এমনভাবে বলছিস যেন তুই সকাল দুপুর এই কাজই করিস। রাতের বেলায় কি নারকেল গাছে উঠে পার্ট টাইম ভূতের কাজ করিস? করিথ। তুইও করবি নি? অনেক ফিমেল ভূত ফলোয়ার পাবি। লাইফ সেট হইয়া যাইব মাইরি। কথাটা বলে বিহান হাসতে লাগল। বাকিরাও ওর কথায় হেসে দিল। নূরের খুব ইচ্ছে করছে খালি পায়ে হাঁটার। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমি জুতো খুলে খালি পায়ে হাঁটি? আদিত্য বলে উঠল, এই না না, একদম না। বিচে অনেক ভাঙা ঝিনুক আর শামুকের টুকরো থাকে, পায়ে বিঁধে যেতে পারে। এবার আর নূরের রাগ হল না, বরং আদিত্যের প্রতি আবেগী হয়ে উঠল। ইচ্ছে করছে সবার সামনেই জড়িয়ে ধরে বলতে, তুমি এত ভালো কেন বাসো? মাঝে মধ্যে একটু কম ভালোবাসলেও তো হয়। এত ভালোবাসা যে রাখার জায়গা পাই না আমি। নূর মায়াবী চোখে আদিত্যের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। আদিত্য নূরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কি হয়েছে অ্যাঞ্জেল? আজ কি আমাকে বেশি হ্যান্ডসাম লাগছে? নূর কিছু না বলে মুচকি হেসে আদিত্যের এক বাহু জড়িয়ে ধরে কাঁধে হালকা করে মাথা রাখল। একটু পরে ওরা সবাই বিচে জমে থাকা পাথরগুলোর ওপরে গিয়ে বসল। পাথরগুলো একটু শেওলা হয়ে কেমন পিচ্ছিল হয়ে গেছে। আদিত্য নূরের হাত ধরে সাবধানে একটা বড় পাথরের ওপর বসাল। তারপর নিজেও ওর পাশে বসল। নূর আদিত্যের কাঁধে মাথা রেখে সমুদ্র বিলাস করতে লাগল। আবির ক্যামেরা বের করে ওদের এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে নিল। তারপর আরও অনেক ছবি তুলতে লাগল। নীলা নানান পোজে ছবি তুলছে, আর আবির শুধু ক্যাপচার করে যাচ্ছে। আয়াত বিহানের পাশে বসে সমুদ্র দেখছে। সমুদ্রের পানির উত্তাল ঢেউয়ের শো শো শব্দে আর এমন মণিমুগ্ধকর পরিবেশে আয়াত আনমনেই গেয়ে উঠল। আয়াতের সাথে নূর আর নীলাও সুর মিলিয়ে গেয়ে উঠল। ইনানি বিচে আরও কিছুক্ষণ থেকে ওরা একটা রেস্টুরেন্টে ঢুকল। রেস্টুরেন্টে এসে একটু ফ্রেশ হয়ে এসে খাবারের জন্য টেবিল বুক করে বসে পড়ল। ওয়েটার মেনু নিয়ে আসলে আদিত্য সবার দিকে তাকিয়ে বলল, কি খাবে তোমরা? এখানে অনেক ভালো ভালো সামুদ্রিক মাছের আইটেম আছে, যেমন চিংড়ি, রূপচাঁদা, ছুরি, কোরাল, লইটা আর শুটকি মাছের ভর্তাও আছে। নূর বলে উঠল, আমি শুটকি ভর্তা খাব। আয়াত আর নীলাও শুটকি ভর্তার কথাই বলল। আবির বলে উঠল, আমি তো ভাই সবগুলোই খাব।
আমার জন্য সব আইটেমই অর্ডার করো। বিহান তার বিশেষ টিপুনি করে বলল, এতই হান্দাইবি, হজম করবার পারবি তো? শেষে জানি সব রাস্তায় ধাইল্লা থুইয়া যাস না। আর যদি গাড়ির ভিতরে কোনো গ্যাস ছাড়ছছ খবর আছে তোর, এককেরে উষ্টা মাইরা গাড়ির থেকে ফালাই দিমু। আবির দাঁত কিরমির করে বলল, ওই তোর লজ্জা করে না বউয়ের বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে? তোরে না বলছি সম্মান দিয়ে কথা বলবি, সব সময় সালাম দিয়ে কথা বলবি। বিহান শয়তানি হাসি দিয়ে বলল, আরিফ বাস, আমি তো ভুইল্লাই গেছিলাম, তুই আবার আমার হুমুন্দি লাগোচ। তোরে তো সম্মান দেওয়াই হয় নাই। খাড়া অহনি সালাম করতাছি, কই তোর পাজোড়া কই? কথাটা বলেই বিহান আবিরের এক পা ধরে উপর দিকে তুলে ফেলল। আর বেচারা আবির চেয়ার উল্টে নিচে পড়ে গেল। এদের কাণ্ড দেখে সবার হাসার রোল পড়ে গেল। আবির রেগে গিয়ে উঠে বসে বিহানের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, হারামি, এটা কেমন সম্মান? লে হালুয়া, তুই তো কইলি সালাম করতে, আর পাও না ধরলে সালাম কেমতে করুম? তাই বলে পা ধরে উপরে তুলতে হবে? তুই ঝুঁকে সালাম করতে পারিস না? বিহান এটিটিউড দেখিয়ে বলল, বিহান কখনো কারোর সামনে ঝুঁকে না, বুঝছস? হারামি, আমার বোনেরে আর তোর সাথে থাকতে দিব না, তো নিয়ে যা। কে ঠেকাইছে? আদিত্য এবার একটু ধমকের সুরে বলল, কি শুরু করেছিস তোরা বাচ্চাদের মতো? দেখ সবাই দেখছে, এখন চুপচাপ খেয়ে নে। একটু পরে খাবার আসলে সবাই খাওয়া শুরু করল। সবাই খুব তৃপ্ত সহকারে আহার গ্রহণ করল। খাবারগুলো সত্যিই অনেক মজার ছিল। খাবার শেষে সবার পছন্দের ডিজার্ট অর্ডার করল। নূরের জন্য ওর ফেভারিট রসমালাই অর্ডার করল আদিত্য। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ল ওরা। আবারও ওদের রিজার্ভ করা জিপে এসে বসল। এবার ওরা হিমছড়ি যাবে। হিমছড়ি পাহাড়, ঝর্ণা আর বিচ ঘুরবে। কিছুক্ষণ পরেই জিপ চলতে শুরু করল। জিপের ছাদ খোলা হওয়ায় শো শো করে বাতাস লাগছে। আবির আর বিহান উঠে দাঁড়িয়ে বাতাস খেতে খেতে চারপাশের সবকিছু দেখতে লাগল। ওদের দেখে নূরও আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমিও দাঁড়িয়ে দেখব প্লিজ। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে। আদিত্য নূরের হাত ধরে ওকে নিয়ে দাঁড়াল। উঠে দাঁড়াতেই শো শো বাতাসে নূরের চুলগুলো সব আদিত্যের মুখে বাড়ি খাচ্ছে। নূরের প্রচুর ভালো লাগছে। দুই পাশে সারি সারি গাছগাছালি আর পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে। একটু পরে আয়াত আর নীলাও উঠে দাঁড়িয়ে মোমেন্ট এনজয় করতে লাগল। আবির ক্যামেরা চালু করে সব ভিডিও করতে লাগল। আরও কিছুক্ষণ পর ওরা হিমছড়ি এসে পৌঁছাল। জিপ থেকে নেমে ওরা হেঁটে হেঁটে হিমছড়ি পাহাড়ের ঝর্ণার দিকে এগিয়ে গেল। আদিত্য সবসময়ের মতো নূরের হাত ধরে হাঁটছে। পাহাড়ি রাস্তা হওয়ায় হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তার ওপর এদিকে একটু বৃষ্টি হওয়ায় রাস্তাটা আরও কাদা কাদা আর পিচ্ছিল হয়ে গেছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তোমার হাঁটতে সমস্যা হলে আমি কোলে নিব? নূর চোখ বড় বড় করে বলল, এই না না, একদম না, আমি একদম ঠিক আছি। সবার সামনে এভাবে কোলে নিবে না কিন্তু। আরে আমার বউকে আমি কোলে, এতে সবার কি যায় আসে? হ্যাঁ, অনেক যায় আসে। আমি নিজের পায়েই হাঁটতে পারবো, কোলে নিতে হবে না। আবির পেছনে থেকে বলে উঠল, আরে ভাই, তোমার এত কোলে নেওয়ার শখ থাকলে আমাকে নাও না। আমার তো হাঁটতে হাঁটতে পা লেগে গাছ হয়ে ফল ফলসিও ধরে গেছে। বিহান তার বিশেষ টিপুনি করে বলল, পোকা ধরা ফল হইব, বান্দরেও খায় না।
এভাবে হাসাহাসির মধ্যেই ওরা ঝর্ণার কাছে এসে পৌঁছাল। ঝর্ণা দেখে সবার মন জুড়িয়ে গেল। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণাধারার ঝুমঝুম শব্দ আর স্বচ্ছ পানির কলরবে নেচে উঠছে মন। নূরের খুব ইচ্ছে হচ্ছে ঝর্ণার পানি ধরার। তার ইচ্ছার কথা আদিত্যকে বলতেই আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে ঝর্ণার কাছে নিয়ে গেল। ঝর্ণার কাছে দাঁড়িয়ে দুহাতে ঝর্ণার পানি ধরছে নূর। নূরের যে কি খুশি লাগছে, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আবির ক্যামেরা বের করে ওদের ছবি তুলে নিল। বাকিরাও একে একে ঝর্ণার পানিতে নিজেদের স্নিগ্ধ করে নিল। আর আবির তো গায়ের টি শার্ট খুলে সোজা ঝর্ণার নিচে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে গেল। আর ওখানকার মেয়েগুলো সব হাঁ করে আবিরের দিকে তাকিয়ে আছে। নীলা তো শুধু রাগে কটমট করছে। মনে মনে শুধু ভাবছে, একবার শুধু একলা পাই, তারপর সব হিরোগিরি ছুটিয়ে দেব। একটু পরে ওরা আবার ব্যাক করল। ঝর্ণার দেখার পর ওরা হিমছড়ি সমুদ্র সৈকতও দেখল। তারপর আবার জিপে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হল। কক্সবাজার আসতে আসতে বিকেল হয়ে গেল। হাতে সময় থাকায় ওরা আজ লাবণী পয়েন্ট আর শৈবাল পয়েন্টেও যাওয়ার সিদ্ধান্ত নিল। লাবণী পয়েন্ট ঘুরে ওরা শৈবাল পয়েন্টে এলো। এই জায়গাটাও অসম্ভব সুন্দর। বিচের পাশেই ঝাউবনের ভেতর চিকন ইটের রাস্তা। সেখান দিয়ে ওরা হাঁটাহাঁটি করছে। আবির হঠাৎ পেছনে থেকে নীলার হাত চেপে ধরে সবার অগোচরে নীলাকে টেনে নিয়ে গেল ঝাউবনের ভেতর। বনের আড়ালে নিয়ে গিয়ে একটা গাছের সাথে আটকে ধরল। নীলা ভ্রু কুঁচকে কিছুটা রাগী কণ্ঠে বলল, কি হলো, এখানে নিয়ে আসলেন কেন? ছাড়ুন আমাকে। আবির একটু অভিমানী সুরে বলল, তুমি না আসলেই একটা নিষ্ঠুর। আমার সাথে এত নির্দয় কেন তুমি? বেড়াতে এসে কোথায় একটু নিজের হবু বরের সাথে টাইম স্পেন্ড করবে, একটু বেশি বেশি করে ভিটামিনের ডোজ দিবে, তা না সবসময় শুধু ওদের সাথে চিপকে থাকা। আরে ভাই, এই অধমের দিকেও তো একটু চোখ তুলে তাকাও। নীলা একটু তাচ্ছিল্যের সুরে বলল, কেন? আমার তাকাতে হবে কেন? আপনার তো তাকানোর জন্য অনেক মানুষ আছে, তাদেরকে বেশি করে নিজের বডি দেখিয়ে বেড়ান। আবির দুষ্টু হেসে বলল, কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কোথাও কিছু পুড়ছে নাকি? নীলা রাগ দেখিয়ে চলে যেতে নিলে আবির নীলাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমি তো আমার সবকিছু আমার কচি বিয়াইনকেই দেখাতে চাই। আমার ভালোবাসা, আমার অনুভূতি আর আমার মিষ্টি মিষ্টি আদরগুলো। এখন সেই যদি না দেখে, তাহলে অন্যেরা তো নজর দিবেই, তাই না? তাই বলছি কি, সবসময় আমার কাছাকাছি থাকো। আর তোমার স্পেশাল নজর টিকা লাগিয়ে দাও, তাই দেখবে কেউ আর নজর দিতে পারবে না। আবিরের কথায় নীলা মাথা নিচু করে লাজুক হাসল। আবির নীলার থুতনি ধরে মুখটা একটু উপরে তুলে নীলার ঠোঁটের দিকে ঝুঁকতেই নীলা হঠাৎ চোখ বড় বড় করে বলল, আরে জিজু। আবির চমকে গিয়ে নীলাকে ছেড়ে পেছনে তাকাল। পেছনে কাউকেই দেখতে পেল না আবির। আর নীলা এই সুযোগে ভো দৌড় দিল। আবির বুঝতে পারল নীলা ওকে আবার বোকা বানিয়ে চলে গেছে। আবির অতি করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, এটা কোনো কথা? খালি আমার সাথেই কেন এমন হয়? এই জীবন রেখে কি লাভ? এর চেয়ে ভালো উঠিয়ে নাও পৃথিবী থেকে। না না, আমাকে না ওই পাশের বাড়ির মকবুল রে ওঠাও। হে হে, আমি তো শুধু মজা করছিলাম, বাই বাই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। আদিত্য নূরকে নিয়ে বিচের বালুতে এসে দাঁড়াল। একটু পরেই আকাশ কমলা রঙের হয়ে এলো। চারপাশ আবছা লাল লালিমায় ছড়িয়ে পড়ল।
আদিত্য নূরের পেছনে দাঁড়িয়ে পেছনে থেকে নূরের ডান হাতের নিচে হাত দিয়ে নূরের হাতটা সামনে উঁচু করে মেলে ধরল। তখনই সামনে বিশাল থালার মতো হলুদ সূর্যটা ধীরে ধীরে ডুবতে শুরু করল। নূরের মনে হচ্ছে সূর্যটা যেন ওর হাতের ওপরই নামছে। নূর বিস্মিত হয়ে গেল। এত সুন্দর একটা মুহূর্ত এর আগে কখনো হয়নি ওর। সত্যিই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। ইটস বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। সন্ধ্যার পরে সবাই আবার রিসোর্টে ফিরে এলো। আয়াত রুমে ঢুকে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ওর কানের দুল খুলতে লাগল। বিহান বেডে বসে বলে উঠল, আমার টি শার্ট আর ট্রাউজার কোথায় রেখেছ, একটু বের করে দাও তো। আয়াত কোন কথা না বলে চুপচাপ লাগেজ খুলে বিহানের কাপড়চোপড় বের করে এনে বিহানের সামনে বেডের ওপর রেখে দিল। তারপর আবার গিয়ে নিজের কাজ করতে লাগল। বিহান হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, আজকের দিনটা সত্যিই অনেক ভালো ছিল, তাই না? অনেক দিন পর এত মজা করলাম। আয়াত আয়নার সামনে নিজের কাজ করতে করতে ছোট্ট করে বলল, হুম। বিহান আরও কিছু টুকটাক বলল, তবে আয়াত শুধু হু হু করে যাচ্ছে। বিহান এবার ব্যাপারটা খেয়াল করল। বিহান ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে তোমার? কথা না বলে শুধু হু হু করছো কেন? আয়াত লাগেজ থেকে নিজের কাপড়চোপড় বের করতে করতে ছোট্ট করে বলল, কিছুই হয়নি। আয়াত ওর কাপড়চোপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই বিহান ওর হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আরে হইছে কি? এমতে মুখ লটকাইয়া আছো কেলা? আয়াত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, কি আবার হবে? কিছুই হয়নি, ছাড়ুন, ফ্রেশ হব। বিহান এবার আরো শক্ত করে ধরে বলল, সত্যি কথা না বললে ছাড়া পাচ্ছ না তুমি? আরে বাবা, না বললে জানবো কি করে কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, ছাড়ুন আমাকে। দেখ, এখন কিন্তু রাগ বাড়াচ্ছ আমার। আরে এভাবে রাগ করার কারণটা কি সেটাই বুঝতে পারছি না আমি। সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ কি হয়ে গেল তোমার? এমন বিহেভ করছো কেন? আয়াত এবার একটু তাচ্ছিল্যের সুরে বলল, ও তাহলে এখন আমার ওপর বিরক্ত হয়ে যাচ্ছেন আপনি? তাই তো তখন ভাইয়াকে ওভাবে নির্দ্বিধায় বলে দিলেন আমাকে নিয়ে যেতে। নিশ্চয় আর ভালো লাগছে না আমাকে? না লাগার এই কথা। আপনি তো আর আমাকে চাননি, আমিই তো আপনার ঘাড়ে চড়ে বসেছিলাম, তাই তো এখন ঘাড় থেকে নামাতে চাচ্ছেন। বিহান যেন তাজ্জব বনে গেল। ওই সামান্য মজার ব্যাপারটা এই মেয়ে এত সিরিয়াস বানিয়ে বসে আছে? আয়াতের কথাগুলো শুনে বিহান রাগে চোয়াল শক্ত করে বলল, আমি তো ভেবেছিলাম তুমি ম্যাচিউর আর বুদ্ধিমান হয়ে গেছ, কিন্তু তুমি যে এত বড় ডাম্প তা আমার জানা ছিল না। বিহানের কথায় আয়াত ছলছল চোখে বিহানের দিকে তাকালে বিহান আরও রাগী কণ্ঠে বলল, খবরদার, এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে। এক ফোঁটা পানি নিচে পড়লে তোমার খবর আছে। ঠিকই তো বলেছি। তুমি ডাম্প না হলে কি নিতান্ত সামান্য একটা মজার ব্যাপার নিয়ে কেউ এভাবে সিরিয়াস হয়ে বসে থাকে? আরে আমি আর আবির তো সারাদিনই যা বলি সব মজা করে বলি, তাই বলে কি ওই সব ধরে বসে থাকবে তুমি? এতটুকু কমন সেন্সে নেই তোমার? আবার গাধীর মতো কি সব আবোল তাবোল বলে যাচ্ছে। আর কখনো এসব ফালতু কথা বললে দেব এক থাপ্পড় মেরে। আয়াত অভিমানী সুরে বলল, হ্যাঁ মারুন না, এখন এটাই বাদ আছে, এটাও করুন। বিহান মুচকি হেসে বলল, বুঝেছি, বউটার বোধহয় আদর একটু কম হয়ে গেছে তাই এমন করছে। ব্যাপার না, এখনই সব পুষিয়ে দিচ্ছি। কথাটা বলে বিহান আয়াতকে পাজা কোলে তুলে নিল। আর আয়াত লাজুক হেসে বিহানের বুকে মুখ লুকাল।
নূর রুমে এসে কাপড়চোপড় বের করে ওয়াশরুমের দিকে যেতে নিলেই আদিত্য ওর হাত ধরে বলল, এখন চেঞ্জ করার দরকার নেই, আমরা আবার বের হব। নূর ভ্রু কুঁচকে বলল, এখন আবার কোথায় যাব? দেখ, সারাদিন ঘুরে ঘুরে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন আর কোথাও যেতে পারবো না। আদিত্য একটু আদুরে কণ্ঠে বলল, একবার চলো না আমার সাথে, দেখবে তোমার সব টায়ার্ডনেস মুহূর্তেই ছুমন্তর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? দ্যাটস আ সারপ্রাইজ। আগে চলো, তারপর দেখতে পাবে। নূর মুচকি হেসে বলল, ঠিক আসে চলো। আদিত্য মুচকি হেসে নূরের হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসে আদিত্য ওর বুক করা গাড়িতে নূরকে নিয়ে এসে বসল। ড্রাইভারকে লোকেশন বলতেই ড্রাইভার গাড়ি চালু করল। অনেকক্ষণ পর গাড়ি তার জায়গা মতো এসে পৌঁছাল। গাড়ি থামতেই আদিত্য নূরের চোখে একটা কালো কাপড় বেঁধে দিল। নূর একটু অবাক হয়ে বলল, এসব কি? আদিত্য দুষ্টুমি করে বলল, কিডন্যাপ। আমি তোমাকে কিডন্যাপ করছি। নূর হালকা হাসল। কাপড় বাঁধা শেষে আদিত্য গাড়ি থেকে নেমে নূরের হাত ধরে ওকে ধীরে ধীরে নামাল। তারপর ওর দুই কাঁধ ধরে আস্তে আস্তে ওকে সামনের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর আদিত্য থেমে গিয়ে নূরের কানের কাছে ঝুঁকে বলল, আর ইউ রেডি? নূর মাথা ঝাঁকাল, মানে ও রেডি। আদিত্য এবার নূরের চোখের বাঁধন আস্তে করে খুলে দিল। নূর চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। বিস্ময় আর খুশিতে হাঁ করে দুই হাত মুখে চেপে ধরল নূর। ওরা বর্তমানে এখন শিপইয়ার্ড, জাহাজের ঘাটে আছে। আর নূরের সামনে একটা প্রাইভেট ছোট শিপ দেখতে পাচ্ছে, যেটা ফেইরি লাইটস দিয়ে সুন্দর করে সাজানো। নূরের খুশিতে যেন কেঁদে দেওয়ার উপক্রম। নূর আদিত্যের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, এটা আমাদের জন্য? আদিত্য মুচকি হেসে বলল, হ্যাঁ বলতে পারো, আজ রাতের জন্য এটা আমাদের। আদিত্য নূরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, লেটস গো মাই কুইন। নূর হাসিমুখে আদিত্যের হাতে হাত রাখল। আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে জাহাজে উঠল। ওরা উঠতেই আদিত্যের প্ল্যান অনুযায়ী জাহাজটা চালু হয়ে গেল। জাহাজে শুধু ওরা দুজন আর জাহাজ চালক ছাড়া আর কেউ নেই। জাহাজ চালক তার স্থানে বসে জাহাজ চালাচ্ছে, তাই আদিত্য আর নূর কি করবে না করবে সেটা তার চোখে পড়বে না। আদিত্য প্রথমে নূরকে জাহাজের কেবিনে নিয়ে এলো। কেবিনটাও অনেক সুন্দর, ছোটখাটো একটা বেডরুমের মতো। এখানে বেড সহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই আছে। আদিত্য বেডের ওপর থেকে একটা প্যাকেট নিয়ে নূরের হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। এটা পরে একটু পরে জাহাজের পেছনে সাইটে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানাল। আদিত্য রুম থেকে বেরিয়ে গেল। 10 মিনিট পর নূর ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে এলো। জাহাজ এতক্ষণে কিনারা থেকে অনেক দূরে চলে এসেছে। রাতের খোলা আকাশের নিচে নীল সমুদ্রের পানির ওপরে জাহাজ চলছে। পানির মিষ্টি ঘ্রাণ আর শস্য আওয়াজে মুখরিত পরিবেশ, সবকিছু মিলিয়ে মুহূর্তটা যেন একটা স্বর্গীয় করে তুলেছে। নূর মুগ্ধমনে ধীরে ধীরে আদিত্যের বলা অনুযায়ী জাহাজের পেছনের দিকে এগুলো। পেছনের দিকে আসতেই নূর আরও অবাক হয়ে গেল। জাহাজের পেছনে সাইটে অনেকখানি খোলা জায়গা, চারিদিকে গ্রিলের রেলিং করা। জায়গাটা ফুল দিয়ে ডেকোরেট করা। মাঝখানে একটা ছোট্ট গোল টেবিল, আর দুপাশে দুটো চেয়ার রাখা। সেগুলো সাদা কাপড় দিয়ে ডেকোরেট করা, আর তার ওপর কাচের বয়ামের ভেতর সুগন্ধি ক্যান্ডেল ঝালানো। টেবিলের ওপর উঁচু ঢাকনা দিয়ে ঢাকা কিছু জিনিস আছে, হয়তো খাবার হবে।
নূর এবার আরেকটু এগিয়ে গিয়ে দেখল গ্রিলের গা ঘেঁষে উল্টো হয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য। এরই মাঝে আদিত্য চেঞ্জও করে নিয়েছে। আদিত্য পার্পল কালারের কোট প্যান্ট পরেছে। মাথার চুলগুলোও জেল দিয়ে স্পাইক করে নিয়েছে। অসম্ভব ড্যাশিং লাগছে আদিত্যকে। নূর শুধু হাঁ করে তাকিয়ে আছে। নূর এবার আদিত্যের দৃষ্টি আকর্ষণ করতে একটু গলা খাকারি দিয়ে উঠল। তৎক্ষণাৎ আদিত্য পেছনে ফিরে তাকাল। আর তাকাতেই আদিত্যের হৃৎস্পন্দন থমকে গেল। আদিত্যের আখি যুগল যেন নূরের রূপের ঝলকানিতে ঝলছে যাচ্ছে। আদিত্যর দেওয়া এই ড্রেসে ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে নূরকে। আদিত্য নূরকে একটা ওয়েস্টার্ন গাউন দিয়েছে। গাঢ় লাল রঙের অফ শোল্ডার বডি ফিটিং গাউন, যার নিচের অংশে একপাশে কাটা। সেই কাটায় নূরের ফর্সা মোলায়েম পা দেখা যাচ্ছে, যেমনটা বলিউড হলিউডের নায়িকারা অ্যাওয়ার্ড শোয়ের রেড কার্পেটে পরে থাকে। আদিত্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার অপরূপ প্রিয়তমার দিকে। নূর একটু লাজুক হেসে আমতা আমতা করে বলল, এত কিছু কি উপলক্ষে? আজ তো বিশেষ কোনো দিনও না। নূরের কথায় আদিত্যের ঘোর কাটল। আদিত্য মুচকি হেসে নূরের কাছে এগিয়ে এসে বলল, তোমার সাথে কাটানো প্রতিটা দিনই আমার কাছে বিশেষ দিন। তবে হ্যাঁ, আজকে আমি একটা বিশেষ কাজের জন্যই এই আয়োজন করেছি। নূর ভ্রু কুঁচকে বলল, কি কাজ? আজ আমি সেই আসল কাজটা করব যেটা তুমি একবার করতে বলেছিলে। তোমার ভাষ্যমতে এই আসল কাজটা না করলে নাকি বর বউ খেলা হয় না। তো আজকে আমি সেই আসল কাজটা করব। কারণ এখন তুমি সেই কাজটার মর্মার্থ ভালো করে বুঝতে পারবে। আদিত্যের কথার মর্ম বুঝতে পেরে নূর লাজুক হাসল। আদিত্য এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে ফুলের তোড়া নিয়ে এসে নূরের সামনে হাঁটু গেড়ে বসে নূরের দিকে তাকিয়ে বলল, আমি বলবো না আমি তোমাকে ভালোবাসি। কারণ তোমার প্রতি আমার অনুভূতিগুলো শুধু ভালোবাসা নামক ছোট্ট একটা ওয়ার্ডে সীমাবদ্ধ হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি সেটাও বলবো না, কারণ অনেকেরও একটা সীমা আছে। আর আমার অনুভূতিগুলো সীমাহীন, যার কোনো অন্ত নেই। শুধু বলবো নিঃশ্বাসের প্রয়োজনে তোমাকে চাই, বেঁচে থাকার প্রয়োজনে তোমাকে চাই। তোমাকে চাই প্রতিটা মুহূর্তে, চোখ খুললে তোমাকে চাই, চোখ বন্ধ করলেও তোমাকে চাই। সুখে তোমাকে চাই, দুঃখে তোমাকে চাই, তোমার সাথে জীবনের সবকিছু শেয়ার করতে চাই, তোমার সাথে বুড়ো হতে চাই, মরণের সময়ও তোমার মুখটা দেখে মরতে চাই। তুমি আছো তো আমি আছি, তুমি ছাড়া আমি নিঃস্ব। আদিত্যের এমন হৃদয় নিংড়ানো আবেগপ্রবণ কথায় নূরের চোখে আনন্দ অশ্রু চলে এলো। নিজেকে আজ দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে। ছোটবেলায় শুধু ফেইরিটেলের গল্প শুনত ও, তবে আজ নিজের জীবনটাই যেন ফেইরিটেল হয়ে গেছে। নূর ভাষা হারিয়ে ফেলছে, তবুও নিজেকে একটু সামলে নিয়ে মুচকি হেসে বলল, যাই বলো আসল কাজটা তো তুমি করলেই না। আদিত্য হালকা হেসে বলল, ওকে মাই অ্যাঞ্জেল, অ্যাজ ইউর উইশ। সো মিসেস আদিত্য, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। নূর এবার আদিত্যের সামনে হাঁটু গেড়ে বসে আদিত্যের হাত থেকে ফুলের তোড়া টানিয়ে বলল, আই লাভ ইউ টু মাই হিরো। আদিত্য প্রাপ্তির হাসি দিয়ে নূরকে জড়িয়ে ধরল। তারপর উঠে দাঁড়িয়ে নূরের হাত ধরে ওকেও তুলে দাঁড় করাল। আদিত্য একপাশ থেকে একটা লাল রঙের ফানুস নিয়ে এলো। ফানুসটা নূরের হাতে দিয়ে আদিত্য নিচে আগুন ধরিয়ে দিল। এরপর সে নিজেও দুই হাতে ফানুসটা ধরে নূরের দিকে তাকিয়ে বলল, উড়িয়ে দাও আমাদের ভালোবাসার নামে। অতঃপর দুজনে একসাথে ফানুসটা ছেড়ে দিল। ফানুসটা উড়ে যাওয়া পর্যন্ত দুজনে সেদিকেই তাকিয়ে রইল। এ যেন অনবদ্য অনুভূতি।
কিছুক্ষণ পর আদিত্য নূরকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করে নিল। ডিনার শেষে আদিত্য ডান্স করার জন্য নূরের দিকে হাত বাড়িয়ে দিল। নূরও মায়াবী হেসে আদিত্যের হাতে হাত রাখল। আদিত্য এক হাত নূরের কোমরে রেখে আরেক হাত নূরের হাতের ভেতরে দিয়ে আস্তে আস্তে নেচে নেচে গাইতে লাগল। রেলিংয়ের কাছে নিচে পা মেলে বসে আছে আদিত্য, আর তার দুপায়ের মাঝখানে বসে আছে নূর। আদিত্য পেছনে থেকে নূরের কোমর জড়িয়ে ধরে বসে আছে। নূর শুধু এই জ্যোৎস্না রাতের বেলায় বিশাল সমুদ্রের ওপর ভাসমান হয়ে সমুদ্র বিলাস করছে। এমন সৌন্দর্য হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আজকের এই মুহূর্তগুলো খুবই স্পেশাল ওর কাছে, তাই তো সে প্রতিটা মুহূর্ত এনজয় করছে। তবে আদিত্যর কাছে তার অ্যাঞ্জেল থাকতে অন্য কোনো সৌন্দর্যে কি তার চোখ যায়? সে তো শুধু নূরে বিভোর, আর এখনও তাই আছে। আদিত্য নূরের খোলা চুলগুলো সরিয়ে নূরের উন্মুক্ত কাঁধে মুখ ডুবিয়ে আছে। মাঝে মাঝে চুমু দিচ্ছে, আবার নাক ঘষছে। আদিত্যের এহেন কাজকর্মে নূর লাজুক হেসে বলল, আচ্ছা মি, তো এই কারণেই এত আয়োজন হচ্ছিল তাই না? আসল মতলব তো এটাই, নিজের লাভটা ভালোই বুঝো তাই না? আদিত্য এবার নূরের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। নূর লজ্জায় মাথা নিচু করে রয়েছে। নূরের এই লাজুক লাল আভাটা আদিত্যর নেশা আরও বাড়িয়ে দিচ্ছে। আদিত্য নূরের থুতনিতে হাত দিয়ে মুখটা একটু উঁচু করে বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করল। নূর শিউরে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের ঠোঁটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নেশা ভরা কণ্ঠে বলে উঠল, এমনি এমনি তো আর এত বড় বিজনেসম্যান হয়নি। নিজের লাভ ছাড়া কোনো কাজ করি না আমি, আর এখন আমার লাভের পালা। কথাটা বলে আদিত্য ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে ঝুঁকতে লাগল, আর একসময় নূরের রসালো অধর যুগলে ডুব দিল। আদিত্যের কোট খামচে ধরে নিজেও আদিত্যের ভালোবাসায় সায় দিতে লাগল। আদিত্যর নেশা আরও বেড়ে গেল। আদিত্য চুমু খেতে খেতে নূরকে পাজা কোলে তুলে নিল। কোলে নিয়ে ওভাবেই কেবিনে চলে এলো। কেবিনে এসে পা দিয়ে ঠেলে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আর ওরা চলল ওদের সুখের রাজ্যে। চলবে।